disruption of environment. এনভায়রনমেন্টটাকে মিনিমাম ডিসরাপ্ট করে আমি অ্যাভেলেবল টেকনিক গুলাকে কম্পেটিবল ম্যানারে এটাকে ইউটিলাইজ করে পেস্ট পপুলেশনটাকে বিলো ইকোনমিক ইনজুরি লেভেলের নিচে রাখা, মানে ক্ষতির পর্যায়ের নিচে রাখা। ইকোনমিক ইনজুরি লেভেল মানে ক্ষতির পর্যায়ের নিচে রাখা, এটাই পেস্ট ম্যানেজমেন্ট। মানে একদম ইন ব্রিফ যদি বলা হয়, তিনটা জিনিস মনে রাখলে, এটা আমরা আগে বলেছি, কম্বিনেশন অফ টেকনিক্স বা মাল্টিপল টেকনিক্স used in a compatible manner. Pest population should be maintained below economic injury level and maintain a quality environment. মানে এটা কোয়ালিটি এনভায়রনমেন্ট, এটা ইন দ্য সেন্স ফর সাস্টেইনেবল ক্রপ প্রোডাকশন। মানে এনভায়রনমেন্ট যদি ডিসরাপ্ট হয়ে যায় তাহলে কোনো ক্রপে প্রডিউস হবে না। এই একটু কথা এখানে, এটা আমাদের একটা ডেফিনিশন, এটা একদম প্রত্যেকেরই মুখস্থ থাকা লাগবে। এটা শুধুমাত্র থিওরির জন্য না, প্র্যাকটিক্যালের জন্যই, এটা যে কেউ ভাইবার জন্য। এটা পেস্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, একটু কথা ঠিক মতো না বলতে পারলে, অর্ধেক বলতে পারলাম অর্ধেক পারলাম না, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। কারণ পেস্ট ম্যানেজমেন্ট কথাটা এত বেশি প্রচলিত, যে এত বেশি অ্যাডাপ্টেড, যে এটা সবাই এটা জানে। পেস্ট ম্যানেজমেন্টের আমরা যদি পরের ইয়েগুলোতে যাই, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, আমরা এটা স্ক্রিন দেখা যায় কিনা? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমরা এখানে অনেকগুলা জিনিস কিন্তু এটা খুব ব্রিফলি পড়াবো, কিন্তু মানে এত ডিটেইল, অনেক এত কথা আছে, কিন্তু তুমি যদি একটু বুঝো বাকিটা কিন্তু তোমার অনেকটা ওই, মানে তুমি পয়েন্টকে মানে এক্সপ্লেইন করে এটা বলতে পারবা বা লিখতে পারবা। এখানে create understanding of IPM, importance of IPM to producers, importance of IPM to the environment, importance of IPM to human health, what is IPM strategies, advantages, limitations, এগুলা কিন্তু অনেকগুলা জিনিস আমার সিলেবাসের ভিতরে আছে। বিশেষ করে IPM স্ট্র্যাটেজিস গুলা কি কি, তারপরে IPM এর প্রিন্সিপাল কি, অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশনস অফ IPM, এগুলা কিন্তু পার্টে আমরা কোশ্চেনে দিব। অ্যাডভান্টেজ এগুলা কথার ভিতরেই কিন্তু এই জিনিসটা চলে আসবে। অনেকগুলা জিনিস দেখবা যে নিজেই বলতে পারবা, যেটা অ্যাডভান্টেজ, এটা সাস্টেইনেবল প্রোডাকশন করে, এটা পেস্ট পপুলেশনটাকে ইকোনমিক ইনজুরি লেভেলের নিচে রাখে, এটা ফার্মারের প্রফিট দেয়, এরকম অ্যাডভান্টেজ আছে। আবার লিমিটেশনে অনেকগুলো আছে, যে টেকনোলজি, এটা অ্যাডপশনের একটা ডিফিকাল্টি আছে, তারপরে অ্যাভেলেবিলিটি অফ টেকনোলজি, তারপরে এইটার ক্রপের প্রোডাকশন কস্ট অনেক সময় বেড়ে যায়, এরকম অনেকগুলো আছে। একদম কমন সেন্সের থেকে তুমি বললেও এটা ঠিক হবে, মানে খুব আহামরি এটা কিছু না। আমরা এর আগের ইয়েতেও আমরা জাস্ট তোমার কনসেপশনটা ক্লিয়ার জন্য, এর আগে যে ওয়াই নিউ অ্যাপ্রোচ টু পেস্ট ম্যানেজমেন্ট নিডেড, এটা আমরা আগে বলেছি। 1920 কটন পেস্ট ম্যানেজমেন্ট আমেরিকাতে আমরা বলেছি যে কটন ইকোসিস্টেমে কিন্তু এই হ্যাজার্ডটা হয়েছে, যে পেস্টিসাইড ট্রেডমিল অফ 1960s and 70s, 60 এবং 70 দশকে, মানে রিপিটেড অ্যাপ্লিকেশন, মানে এটা একদম মানে প্রতি সপ্তাহে ইনসেক্টিসাইড দেওয়া, এটাকে পেস্টিসাইড ট্রেডমিল আমরা বলি। যে এটার কারণে এই যে রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, তারপরে সেকেন্ডারি পেস্ট আউটব্রেক হয়েছে, তারপরে এনভায়রনমেন্টাল কনসার্ন, এগুলার কারণে কিন্তু IPM এর কনসেপ্টটা এটা 70s এ, মানে 60 শেষের দিকে 70s এ সেটা রিবর্ন করে। তাহলে IPM এর মুদ্রা কথা হলো, ইনসেক্টিসাইডের মিসইউজ বা অ্যাবিউসের কারণে পেস্টিসাইড রেজিস্ট্যান্স, যেটা ইনসেক্ট টলারেন্স হয়ে গেছে, যে রিপিটেড ডোজ দেওয়ার পরে ইনসেক্ট মরে নাই। সেকেন্ডারি পেস্ট, যেটা নন পেস্ট ছিল বা মানে মাইনর পেস্ট ছিল, সেটা মেজর পেস্ট হয়ে গেছে। এনভায়রনমেন্টাল পলিউশন বা এনভায়রনমেন্টে বেনিফিশিয়াল ইনসেক্ট মরে যাওয়া, তারপরে ইকোসিস্টেমটাকে ডিসরাপ্ট করা, এটা হলো এনভায়রনমেন্টাল কনসার্ন। তারপর হলো রেসিডিউ থাকা, এগুলাও কিন্তু এনভায়রনমেন্টাল। রেসিডিউ, রিসার্জেন্স, তারপরে রেজিস্ট্যান্স, এগুলা সবগুলাই কিন্তু এনভায়রনমেন্টাল কনসার্ন, পরিবেশ। আমরা IPM এর একটা ডেফিনিশন এখানে, যদি এ পেস্ট ম্যানেজমেন্ট ফিলোসফি দ্যাট ইউটিলাইজেস, আমরা বলেছি যে ইউটিলাইজেস অল সুইটেবল পেস্ট ম্যানেজমেন্ট টেকনিক্স এন্ড মেথডস টু কিপ পপুলেশন বিলো ইকোনমিক্যালি ইনজুরি লেভেল। ইকোনমিক্যালি দরকার না, ইকোনমিক ইনজুরি লেভেলস। Each pest management technique must be environmentally sound and compatible with the producer objective. আমরা এটা
কম্প্যাটিবিলিটি থাকতে হবে, যে একটার সাথে সিনার্জিস্টিক হতে পারবে, নট অ্যান্টাগনিস্টিক। তাহলে পেস্ট ম্যানেজমেন্টটা হলো, ফিলোসফিটা হলো সুইটেবল পেস্ট ম্যানেজমেন্ট অ্যাভেলেবল, যেটা অ্যাভেলেবল এটা টেকনিক্যাল মেথডস টু কিপ পেস্ট পপুলেশন বিলো ইকোনমিক ইনজুরি লেভেল, এটা মেইন কথা। আর হলো এনভায়রনমেন্টাল যে কনসার্নটা আছে, যে সাউন্ড এনভায়রনমেন্টটাকে এনশিওর করা, এটা পেস্ট ম্যানেজমেন্ট। Pest management philosophy recognizes that no cure all in pest control dependence on a single pest management method will have undesirable effect. IPM এর এটা একটা প্রিন্সিপাল, যে IPM এর পেস্ট ম্যানেজমেন্টের এটা অন্য জায়গার ভিতরে আসবে, যে একটা সিঙ্গেল মেথডের উপর রিলাই করা, যে আমরা এর আগেও বলেছি শুধু কেমিক্যাল কন্ট্রোলের উপর, বা কেউ যদি বলে যে আমি শুধু ওই বায়োলজিক্যাল কন্ট্রোল দিয়েই পেস্ট কন্ট্রোল করে ফেলেছি, তাইলে বলতে হবে যে সে হয়তো কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা সাকসেস হবে না। এটার কিন্তু মানে পুরো মেথড আছে, সবগুলোর কম্বিনেশন করলে এটা সবচেয়ে ভালো বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। এটা কোনো একটা সিঙ্গেল মেথডের উপর ডিপেন্ডেন্স করা, এটা IPM এর প্রিন্সিপাল না, বরং মাল্টিপল টেকনিক্স, যে আমার যখন যেটা দরকার, আমি যদি কালচারাল কন্ট্রোল করে পারি, প্রথমে হলো প্রিভেন্টিভ মেজার গুলো, কালচারাল কন্ট্রোল বা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বা বায়োলজিক্যাল কন্ট্রোল, ন্যাচারাল কন্ট্রোল, এগুলোর উপর এমফেসিস দিয়ে আমি যদি করি, তারপরে হলো আমি এরকম লাস্ট রিসোর্ট হিসাবে আমি কেমিক্যাল কন্ট্রোলে যাব। এই জন্য সিঙ্গেল মেথডের উপর ডিপেন্ডেন্স অন এনি পেস্ট ম্যানেজমেন্ট উইল হ্যাভ আনডিজারেবল, এটা আনডিজারেবল ইফেক্ট হতে পারে। এমনকি কোনো রেজিস্ট্যান্ট, আমরা পরে এগুলা পড়াবো যে অন্য জায়গায়, বিটি ক্রপ, ট্রানজেনিক ক্রপ দিয়েও, শুধু একটা ট্রানজেনিক ক্রপেরও সেটারও কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক করে যায়। একটা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি অথবা একটা বিটি, ধরো ট্রানজেনিক একটা ক্রপ বা জিএমও ক্রপ, এটাও কিন্তু একটা সময়ের পরে দেখা যায় যে সেটার রেজিস্ট্যান্সটা ব্রেক হয়ে যায়, সেটা তো পেস্টে অ্যাটাক করতে পারে। সেটার জন্য কিন্তু এরকম অন্য টেকনিক নিতে হয়, সেটার জন্য কিন্তু এরকম তার অনেকগুলা ওই মানে ওইটা লঞ্জিভিটি বাড়ানোর জন্য সেখানে দেখা যায় যে সাসেপ্টিবল ক্রপ, তারপরে ব্যারিয়ার ক্রপ, তারপরে সেখানে রোটেশন, অনেকগুলা প্র্যাকটিস কিন্তু সেখানেও কিন্তু ইউটিলাইজ করতে হয়। ডিটারমাইন এন্ড কন্ট্রোল দি কজ অফ দ্য পেস্ট প্রবলেম, এটা কিন্তু determine and correct the cause of pest problem, যে কোনো একটা পেস্ট, এখন এটার কি কারণ এটা যদি না জানা যায়, এটা কিন্তু যে কোনো পেস্ট বা ডিজিজের ক্ষেত্রে আমরা যদি এটা, এখন যদি মানুষ কারো যদি আল্লাহ না করুক জ্বর হয়, এখন জ্বরের কারণ যদি এটা কি ডেঙ্গুর কারণে হয়েছে না ঠান্ডার কারণে, এটা যদি আইডেন্টিফাই করা না যায়, তাহলে যেরকম ওষুধ দিলে যেরকম এটা মিসলিডেড হবে, ঠিক পেস্টের ক্ষেত্রেও, যে এটা পেস্ট বায়োলজি এন্ড ইকোলজি ইজ এসেনশিয়াল, এটা কিন্তু এটা IPM এর একটা প্রিন্সিপাল, যে একটা পেস্টের বায়োলজি বলতে বোঝায় তার লাইফ সাইকেল কত দিনের হয় একটা ফিল্ডে, বা একটা এই যে ফিল্ডে হোক বা ঘরে হোক বা একটা মশার হোক, সে লাইফ সাইকেল কত দিনে কমপ্লিট করে, তার এগ স্টেজ কতদিন, লার্ভাল স্টেজ কতদিন, পিউপা কোথায় পিউপেশন করে, কোথায় লার্ভাটা খায়, অ্যাডাল্ট লঞ্জিভিটি কতদিন, কতটা ডিম পাড়ে, তার বায়োলজি না জানলে, তারপর তার কয়টা জেনারেশন আছে, এক বছরে তার কয়টা জেনারেশন আছে, কতদিন পরে পরে সে মাল্টিপ্লাই করতেছে, এই বায়োলজিটা না জানলে, এবং ইকোলজিটা হলো কোন এনভায়রনমেন্টে সে এটা তার জন্য সুইটেবল, ওইটা কিন্তু আমি ওইটা যদি ব্রেক করতে পারি, তাহলে কিন্তু আমি পেস্ট ম্যানেজমেন্ট খুব সাকসেসফুলি করতে পারবো। যেমন কোনটা আছে টেম্পারেচার একটু এত ডিগ্রি টেম্পারেচারে, যে 30 ডিগ্রি টেম্পারেচার হলে সে এরকম মাল্টিপ্লাই বেশি করে, বা এরকম ওয়াটার স্ট্যাগন্যান্ট থাকলে সেখানে মাল্টিপ্লাই করে। যেমন মশার ক্ষেত্রে আমরা জানি যে পানির মধ্যে ডিম পাড়ে, এখন পানিটা তার ইকোলজি হলো সে ডিম পানি ছাড়া যে হ্যাচ করবে না, এখন পানিটাকে যদি ড্রেন আউট করে দেওয়া যায়, যেরকম মশার পপুলেশনটাকে কন্ট্রোল করা যাবে, সব পেস্টের ক্ষেত্রে কিন্তু তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলা কি কি, তার মানে এটাকে কোনটা তারে অ্যাক্সিলারেট করে, কোনটা রিটার্ড করে, মানে কোনটা তারে ফেভার করে, কোনটা ডিসফেভার করে, এই জিনিসটা জানা কিন্তু এসেনশিয়াল একটা পেস্ট ম্যানেজমেন্টের জন্য। তখনই একটা পেস্টকে সাকসেসফুলি, এটাকে ইকোলজি বলতে, এবং সে কোন পরিবেশে থাকে, সে তার কোথায় থাকে, কোন পরিবেশে থাকে, সে তার হ্যাবিটেট কোথায়, তার বায়োলজি কোথায়, কোন স্টেজে ক্ষতি করে, কোথায় ক্ষতি করে, কোথায় তারে কোন স্টেজে কোথায় তাকে হিট করতে হবে, এই জিনিসগুলোর জন্য তার এই বায়োলজি আর ইকোলজি জানা এসেনশিয়াল। এটা কিন্তু একটা IPM এর একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, আন্ডারস্ট্যান্ড দ্য পেস্ট বায়োলজি আর ইকোলজি ইজ এসেনশিয়াল।
manipulate the environment to the crop's advantage and to the detriment of the pest. ম্যানিপুলেট, এই যে আমরা যদি এনভায়রনমেন্টটা জানি তাহলে ক্রপের জন্য যেটা সুইটেবল সেটাকে আমি অ্যাক্সিলারেট করব, আর পেস্টের জন্য যেটা ডিট্রিমেন্টাল সেটাকে আমরা সাপ্রেস করব। এখন যদি আমি একটা ওই যে একটা টিলেজের কথাই বলি, ক্ষেতের মধ্যে যদি একটা চাষ দেওয়া হয় ভালো করে, তাহলে ক্ষেতের ভিতরে যে লার্ভা বা পিউপা থাকে এগুলা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। এটাকে যদি একটু সোলারাইজেশন, যে যদি সানলাইট পড়ে তখন দেখা যায় যে অনেক ইনসেক্ট সয়েলের মধ্যে মারা যায়। এটা কিন্তু সিড গ্রো করতে যেরকম হেল্প করে, আবার পেস্টটাকে সাপ্রেস করতেও হেল্প করে। মানে এটা একটা এগ্রোনমিক প্র্যাকটিস অ্যাজ ওয়েল অ্যাজ একটা পেস্ট ম্যানেজমেন্ট টুলস। থিনিং করা বা রগিং করা বা একটা ইনফেস্টেড প্ল্যান্টকে উঠায় ফেলে দেওয়া, এটা কিন্তু একটা হলো ক্রপ গ্রোথকে যেরকম হেল্প করে, আবার পেস্টটাকে সাপ্রেস করতে হেল্প করে। এই জিনিসগুলা কিন্তু একদম এইটাকে ইউটিলাইজ করতে পারা, এটা কিন্তু একটা বিশাল বিষয়। যে এনভায়রনমেন্টটাকে ফেভারে, যে কি আমি ক্ষেতের মধ্যে পানি ফ্লাডিং করে দিলে কি পোকাটা মরবে, না ড্রেন আউট করে দিলে মরবে, এই জিনিসগুলো সব এনভায়রনমেন্ট সব সময় সব জায়গায় এটাকে তো ম্যানিপুলেট করা যায় না, চাইলেও যাওয়া যাবে না, এটার লিমিটেশন আছে। কিন্তু যেখানে আমার ফিজিবল সেখানে এনভায়রনমেন্টটাকে আমি কিভাবে এটাকে ম্যানিপুলেট করলে আমার ক্রপের জন্য অ্যাডভান্টেজ হবে, এট দ্য সেম টাইম এটা পেস্টের জন্য হ্যাজার্ড বা ডিট্রিমেন্টাল হবে, এটা আমাকে জানতে হবে। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে ক্রপের ভিতরে যেরকম সয়েলে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের জন্য যেরকম মানে কি বলে রিলে ক্রপ বা ইন্টার ক্রপ করলে এটাতে সয়েলে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট হয়, সেটা কিন্তু আবার পেস্টকে সাপ্রেস করতে হেল্প করে। তাহলে একটা এগ্রোনমিক প্র্যাকটিস, এটা কালচারাল মানে কালচারাল কি বললাম যে এটা যে ইন্টারক্রপিং বা মিক্সড ক্রপিং এরকম এটা করলে একটা নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টেরও হেল্প হয় এবং পেস্ট সাপ্রেশনেরও হেল্প হয়। তাহলে এই জিনিসগুলোকে আমাকে ইউটিলাইজ করতে পারতে হবে। রিকগনাইজেস দ্য ইরাডিকেশন অফ এ পেস্ট ইজ সেলডম নেসেসারি অর ইভেন ডিজায়ারেবল এন্ড জেনারেলি নট পসিবল। এটাও কিন্তু আইপিএম এর একটা প্রিন্সিপাল। দেখো, এটা আইপিএম এর ফিলোসফি এবং প্রিন্সিপাল। আমি কিন্তু অনেকগুলো প্রিন্সিপাল তোমাকে কিন্তু আমরা পরীক্ষায় দিবই, যে এটা ডিসক্রাইব 3 or 5 মেজর প্রিন্সিপালস অফ আইপিএম, তোমাকে লিখতে হবে এবং এটার একটু এক্সপ্লেইন করতে হবে। তুমি যদি বুঝো তাইলে কিন্তু এরকম অনেক কথা লেখা লাগবে না, এরকম 2-3 লাইনে 3-4 লাইনে এটাকে বলতে পারলে এটা কিন্তু হবে। আমরা ভাইবা তো এগুলা জিজ্ঞেস করব। ইরাডিকেশন অফ পেস্ট প্রবলেম ইজ সেলডম নেসেসারি অর ইভেন ডিজার্ভ। একটা ফিল্ডের মধ্যে একটা পেস্টকে একদম টোটালি ইরাডিকেট করা, ইরাডিকেট মানে টোটালি এটাকে ডিস্ট্রয় করে দেওয়া, এটা এটা অনেক সময় নেসেসারি, প্রয়োজনও না এবং এটা সম্ভবও না, নট পসিবল। একটা ক্ষেতের ভিতরে তোমার একটা এটার ভিতরে একদম একটা হিস্পা থাকলেও বা একটা রাইস বাগ আছে, এটাকে ডিস্ট্রয় করে দেওয়া, এটা পুরা ক্ষেতের ভিতরে ওষুধ দিয়ে এটাকে সয়লাভ করে ফেললেও এটা অনেক সময় ডিস্ট্রয় করে, কারণ কোথায় লুকায় আছে এটাকে ইয়ে করা যাবে না। কিন্তু এই পপুলেশনটা যদি আমার ইকোনমিক ইনজুরি লেভেলে নিচে থাকে, ধরো আমার এটা ধরো একটা গাছের মধ্যে 3টা এভারেজে যদি 3টা রাইস হিসপা থাকে, তাহলে এটা ইকোনমিক ইনজুরি। তার নিচে থাকলে আমার এটা কন্ট্রোল করারই দরকার নেই। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে পপুলেশনটা বাড়তেছে না কমতেছে, কারণ এনভায়রনমেন্ট কিন্তু এটাকে ব্যালেন্স করে। এটার প্রিডেটর প্যারাসিটয়েড তাকে কিন্তু পপুলেশনটাকে কিন্তু একটা রেগুলেটিং ফ্যাক্টর আছে, এনভায়রনমেন্টও রেগুলেট করে, ন্যাচারাল এনিমিটা রেগুলেট করে, ওইটা আমাকে মনিটর করতে হবে। কিন্তু আমার একদম টোটাল ইরাডিকেশন করার মানে একদম পেস্টকে একটা একটা করে ধরে, মানে ঘরের ধরো ওই যে কি আমার মশারির ভিতরে যেরকম মশা একটা একটা করে সব মারতে হবে, এটা কিন্তু এরকম দরকার নেই। এটা ইটস নট নেসেসারি। ফিল্ডের পেস্টের ক্ষেত্রে কিছু এরকম মানে রেসিডুয়াল কিছু পেস্ট পপুলেশন, আমরা এর আগেও বলেছি যে রেসিডুয়াল পেস্ট পপুলেশন এটা আমার বেনিফিশিয়াল ইনসেক্ট গুলা প্রিডেটর প্যারাসিটয়েডের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য এটা এসেনশিয়াল। মানে তাকে একদম আমার ইকোনমিক ইনজুরি লেভেলের নিচে থাকলে এটা তুমি কিছু খাও, ঠিক আছে, তুমি খাও কিন্তু পুরাটা আমারটা পুরাটা খেও না, মানে এটা শেয়ার করা আর কি অনেকটা এরকম। কিন্তু বেশি বাড়তে গেলে আবার বাড়তে দেওয়া যাবে না। এই জিনিসগুলা হলো চেক অ্যান্ড ব্যালেন্সের মতো। এটা এই চেক অ্যান্ড ব্যালেন্স এটাই পেস্ট ম্যানেজমেন্ট। সাম ড্যামেজ ইজ আনএভয়েডেবল এন্ড অ্যাকসেপ্টেবল। কিছু ড্যামেজ এটা হবেই, এটা এরকম, এটা সব ক্ষেত্রে কিছু না কিছু ড্যামেজ এটা পেস্টের ক্ষেত্রে এটা অ্যাভয়েড করাও যাবে না এবং এটা অ্যাকসেপ্টেবল। মানে একদম আমি একটাও খেতে দিব না, একদম তারে মানে এটারে মানে টাচে করতে দিব না, এরকম কিন্তু এটা আইপিএম এর প্রিন্সিপাল না। ফিল্ডে কিছু পেস্ট পপুলেশন সেটা আছে, সেটা থাকতে পারে, কিন্তু আবার অনেক কিছু কিছু ক্ষেত্রে একটা ক্রপের স্টেজে
মানে যেগুলা আমরা বলেছি যে সমস্ত পেস্ট গুলা ডিজিজ ভেক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আবার খুব কশাসলি দেখতে হয় যে এখানে একটা একটা ইনসেক্ট সে যদি এরকম ডিজিজ ট্রান্সমিট করে দেয়, তখন কিন্তু জিনিসগুলা কিন্তু নট দ্য সেম। তখন কিন্তু সেটাকে কিন্তু একদম মানে খুব কড়া নজরদারির ভিতরে সেটা রাখতে হবে। IPM is a continuum. Continuum মানে continuous process, not an end. এটা good, better, best, poor, fair, মানে এটা আমার প্র্যাকটিসের উপর, আমার অ্যাভেলেবল টেকনোলজির উপর এটা ভালো থেকে ভালো হতে পারে অথবা খারাপের থেকে খারাপ হতে পারে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কিন্তু মানে এটা একদম এটা আমি একদম এটাই বেস্ট, এটা কিন্তু কখনো বলা যাবে না। কারণ এনভায়রনমেন্টের সাথে এবং সব এনভায়রনমেন্টে কিন্তু সবগুলা ম্যানেজমেন্ট প্র্যাকটিস এরকম সব জায়গায় সুইটেবল না। অনেক জায়গায় এটা আমরা আমাদের এই এত ছোট একটা দেশের মধ্যেও এটা আমরা এটা তোমরা দেখবা যে যেখানে ইন্টেন্সিভ কাল্টিভেশন হয়, ধরো আমরা যদি বলি যশোরে এখানে সিমের চাষ হয় বা ময়মনসিংহে বেগুনের চাষ হয়, ইন্টেন্সিভলি হয়, বা চিটাগাঙে কুমিল্লায় এদিকে প্রচুর সবজি হয়, বীরেশ্বরায় হাটাজারি এটা সীতাকুণ্ড এই এলাকাতে প্রচুর সিম হয়। এখন যেখানে ইন্টেন্সিভ কাল্টিভেশন হয় যেগুলো থ্রু আউট দ্য ইয়ার, সেখানে কিন্তু পেস্টের পপুলেশন বেশি, সেখানে কিন্তু পেস্টিসাইড বেশি দেওয়া লাগে। আবার কেউ হোমস্টেড গার্ডেনিং করলে অনেক জায়গায় দেখা যায় যে পেস্ট পপুলেশন ওরকম ইনফেস্টেশনে হলো না। এটা কিন্তু এনভায়রনমেন্টের কারণে কিন্তু এটা ভেরিয়েশন হয়। এটা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে জায়গায় কিন্তু ভেরিয়েশন হয়। এই জন্য আমি ওই আরেকজনে এরকম প্রতি সপ্তাহে ওষুধ দিতেছে দেখে আমি প্রতি সপ্তাহে ওষুধ দিতে হবে, নট নেসেসারিলি। অনেক জায়গায় আছে দেখা যায় যে এরকম নর্থ বেঙ্গলে অনেক জায়গায় আছে টেম্পারেচার উইন্টারে এত ফল করে যে অনেক পেস্টের পপুলেশন তখন আর কোনো ওষুধ দেওয়ারই দরকার নেই। এরকম একটা লো টেম্পারেচার যদি প্রিভেইল করে, আবার যেখানে একটু হাই টেম্পারেচার সেখানে আবার পেস্টের ইনসিডেন্স বেশি হয়। এরকম যেখানে বৃষ্টি হয় সেখানে এরকম এক ধরনের পেস্ট হয়, যেখানে ড্রাউট হয় সেখানে এক ধরনের পেস্টের ইনফেস্টেশন হয়। এই জিনিসগুলা কিন্তু এনভায়রনমেন্ট এবং এরিয়া তার মানে পারিপার্শ্বিক অবস্থা এগুলোর সাথে কিন্তু সম্পর্কিত। মানে এটা কিন্তু কোনো একদম মুখস্থ না যে আমাকে এটা জিনের উপরে ম্যালাথিয়ন দিতে হবে বা 3 বার দিতে হবে বা 5 বার ওষুধ দিতে হবে। এটা কিন্তু সিজনের সাথে সিজনের বছরের কোনো বছরে এরকম পেস্টের ইনফেস্টেশন এমনি বেশি হতে পারে, কোনো বছর এমনি কম হতে পারে, ন্যাচারালি কম হতে পারে। কোন এলাকাতে পেস্টের পপুলেশন অনেক বেশি হতে পারে, কোন এলাকাতে কম হতে পারে। একই এলাকাতে মধ্যে ডিভিশনে কোনো জায়গায় বেস্টের এই জিনিসগুলা কিন্তু মাথার ভিতরে কনসিডারেশনে রাখতে হয়। মানে এটা কিন্তু একদম মানে ওই যে বাইবেলের ইয়ের মতো না যে এটা আমাকে এখানে এই পেস্ট লাগবে বা আমি এই 7 দিন পরে পরে ওষুধ দিতেই হবে। এটা কিন্তু জিনিসটা এরকম না। এটা অবজার্ভ করে, এনভায়রনমেন্টাল কনসিডারেশন করে, আমার ক্রপের স্টেজ বুঝে এটা ডিসিশনটা মেক করতে হয়। এটা কিন্তু একটা ডিসিশন মেকিং একটা টুল, মানে নট স্ট্যাটিক। এটা সবসময় ডাইনামিক। পপুলেশনটা যেরকম ডাইনামিক যে এটা পপুলেশনটা কোনো সময় বাড়ে কোনো সময় করে, এটা সারা বছর তো ডেঙ্গুর পপুলেশন এরকম বাড়ে না। এরকম এপ্রিল মে জুন জুলাইতে যেরকম বাড়ে, এরকম একটা সময় এসে এটা বছরে একটা সময় এসে পপুলেশন এমনি কমে যায়। ঠিক এরকম সব পেস্টের ক্ষেত্রে কিন্তু কথাটা প্রযোজ্য, এটা মনে রাখতে হবে। ইউটিলাইজেস অল সুইটেবল পেস্ট ম্যানেজমেন্ট টেকনিক্স। আমরা যদি বলি পেস্টিসাইড, কালচারাল, মেকানিক্যাল, এগুলা আইপিএম এর টুলস বা ট্যাকটিক্স, এগুলা লতিফ এগুলাকে ডিটেইল পড়াবে যে আমার পেস্টিসাইড আছে, কালচারাল কন্ট্রোল আছে, মেকানিক্যাল কন্ট্রোল আছে, স্যানিটারি মেজার আছে, ন্যাচারাল কন্ট্রোল আছে, বায়োলজিক্যাল হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্স, এটা এগুলা দিয়ে আমরা ইয়ে করব। Pesticide pesticides can to be used in an IPM program, however, only as the last resort and of course in a manner that is legal. মানে এটা কি পেস্টিসাইড পেস্ট ম্যানেজমেন্টে কিন্তু এটা পেস্টিসাইড ইউজ করা যাবে, এটা কিন্তু এরকম না যে আমরা ওই যে আমরা যদি বলি যে অর্গানিক ফার্মিং, যেখানে বলা হয় যে কোনো সিনথেটিক কেমিক্যাল, এরকম অর্গানিক ফার্মিং এখন সারা পৃথিবীতে এরকম অনেক জায়গায় আছে যেখানে মানে প্রডিউস করে, এরকম কোনো প্রডিউস আছে অর্গানিক টমেটো এরকম বাজারে পাওয়া যায়, ইউরোপের মার্কেটে পাওয়া যায়, আমাদের দেশেও কিন্তু কিছু কিছু জায়গায় এরকম প্রডিউস হয়। কিন্তু আমাদের দেশে এরকম ইউরোপের মার্কেটে এরকম যে সে আমরা এই সেই 80 দশকে 90 সালেও দেখছি যে মার্কেটের মধ্যে এরকম একই মার্কেটের মধ্যে সুপার শপের ভিতরে টমেটো একই ধরনের টমেটো দেখতে দেখতে টমেটো একই রকম, একটা হলো নর্মাল পেস্ট ম্যানেজমেন্ট করা টমেটো, সেটার 1 পাউন্ডের দাম হলো ধরো 30 পয়সা 30 পেন্স, আর একটা যেটা অর্গানিক টমেটো সেটার দাম হলো 1 পাউন্ড, 1 পাউন্ড পার পাউন্ড, মানে কেজি 1 টাকা দাম। এখন দুইটা দেখতে কিন্তু একই রকম। আমাদের দেশে হলে কি হবে, আমাদের নর্মাল হিসেবে
কতক্ষণ পরে পরে ওইখান থেকে নিয়ে নিয়ে এগুলা সব অর্গানিক বলে বলে বিক্রি করে দিবে। আমরা তো রিলাই করতে পারবো না যে, কিন্তু সেখানে কিন্তু এটা করবে না। দেখতে একই রকম, টমেটো একই রকম, এটা তো টেস্ট করা যাবে না, কিন্তু সেখানে অর্গানিক এরকম টমেটো আছে, নর্মাল ইয়েতেও আছে, এরকম অনেক জায়গাতে এরকম বিক্রি করে যে অর্গানিক ফার্মিং, সেটার কস্ট অফ প্রোডাকশন বেশি। কিন্তু পেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা উই ক্যান ইউটিলাইজ বা ইউজ ইনসেকটিসাইড, বাট অ্যাজ দ্য লাস্ট রিসোর্ট বলি আমরা, শেষ অস্ত্র হিসাবে, অফকোর্স ইন এ ম্যানার দ্যাট ইজ লিগাল। আমরা পেস্টিসাইড দিলেও সেটা কতটুকু দিব, কোন ডোজে দিব, কিভাবে দিব, কতদিন পরে সেটা হারভেস্ট করব, সেটা কনসিডার করে আমাকে পেস্টিসাইড আমাকে ইউজ করতে হবে। Pesticide are to be used when and there is no risk of environmental damage, or when benefit outgrows the risk. Use pesticide only when other control practice are not available, economical or practical. এই কথাটা কিন্তু পেস্ট ম্যানেজমেন্টের একটা প্রিন্সিপাল। দেখো এটাও একটা প্রিন্সিপাল। ইউজ অফ পেস্টিসাইড, আমি কিন্তু অনেকগুলা প্রিন্সিপাল বলতেছি, এটা কিন্তু অন্য জায়গায় এরকম এত সিস্টেমেটিক হইতে থাকবে, কিন্তু তোমাকে এটা কিন্তু প্রিন্সিপাল যে ইউজ অফ পেস্টিসাইড অ্যাজ এ লাস্ট রিসোর্ট, শেষ অস্ত্র হিসাবে, অনলি হোয়েন নেসেসারি, যখন অন্য মেথড গুলো আর কাজ করতেছে না। ইউজ এ পেস্টিসাইড অনলি হোয়েন আদার কন্ট্রোল প্র্যাকটিস আর নট অ্যাভেলেবল, অথবা নট ওয়ার্কিং, ইকোনমিক্যাল অর প্র্যাকটিক্যাল, যেটা ইকোনমিক প্র্যাকটিক্যাল হবে। মাস্ট মনিটর পেস্ট পপুলেশন ইন দ্য ফিল্ড। দেখো পেস্ট পপুলেশন এটাও একটা কিন্তু প্রিন্সিপাল। পেস্ট মনিটরিং এন্ড সার্ভিলেন্স, পেস্টের পপুলেশনটা কি বাড়তেছে না কমতেছে, ক্রপ লাগানোর পরে থেকে হারভেস্ট পর্যন্ত, এটা কিন্তু মনিটরিং এর উপরে বেসিস করেই কিন্তু ডিসিশনটা নিতে হবে। আমার পপুলেশনটা বাড়লে, যদি আজকে দেখি আমি একটা গাছের মধ্যে, ধান গাছের মধ্যে একটা হিস্পা আছে, কালকে দেখলাম যে এক সপ্তাহ বা 2 দিন পরে দেখলাম যে 2টা, পরের দিন দেখলাম 3টা, তখন আমাকে ডিসিশন নিতে হবে এটা তো পপুলেশনটা বাড়তেছে, মানে এটা বাড়ার অনেকগুলা কারণ আছে, যে এনভায়রনমেন্টটাকে ফেভার করতেছে অথবা ন্যাচারাল এনিমিটাকে সাপ্রেস করতে পারতেছে না। তখন আমাকে ডিসিশন নিতে হবে যে আগামীকালকে বা 2 দিন পরে আমাকে পেস্টিসাইড দিতে হবে, না হলে আমার ক্রপের ইকোনমিক লস হবে। এটা ইয়ে করতে, তাহলে মনিটরিং, সার্ভিলেন্স এন্ড মনিটরিং ইজ অ্যানাদার প্রিন্সিপাল অফ আইপিএম। পেস্ট ম্যানেজমেন্টের এটা কত ক্ষেতের মধ্যে তো ওই যে আমাদের এক্সপেরিমেন্টের মতো ধান গাছ লাগাই আসলাম, এটা মরলো কি বাঁচলো দেখলাম না, 1 মাস পরে গেলাম, এরকম করলে কিন্তু কোনো, যারা ক্রপ প্রডিউস করে বা একটা ভেজিটেবল বা ফ্রুট খেলে, তারা প্রত্যেক দিন কিন্তু ক্ষেতের ভিতরে কিছু না হলেও শুধু ক্ষেতের ভিতরে হাঁটে, অবজার্ভ করে, এটা চোখে দেখেই কিন্তু সে ডিসিশন নিতে পারে। সে দেখলে, গাছের অবস্থা দেখলে বুঝতে পারে যে আমার ক্ষেতে সারের অভাব আছে, বা পোকা লাগছে, বা ওষুধ দিতে হবে, বা পানি দিতে হবে। এটা কিন্তু এই মনিটরিং এর উপরেই কিন্তু এটা সাকসেস বা ফেলিউর, এটা টোটালি ডিপেন্ড করে। এবং যেখানে যত প্রিসাইজলি মনিটরিং হয়, সেখানে ম্যানেজমেন্টটা তত তত মানে সুন্দর হয়। এটা মনিটরিং করতে গেলে যেটা এসেনশিয়াল, যে আমাকে অবশ্যই আমাকে পেস্টটা চিনতে হবে। পেস্টটা, এখন পেস্ট আছে গাছের ফুলের ভিতরে, আমি পাতার মধ্যে খোঁজ করে বললাম যে একটা পোকাও নাই, তাইলে মনিটরিং হবে না। আমাকে পোকার মধ্যে ওই যে যেমন ওই যে বিন পট বোরার, এটা ফুলের মধ্যে ছিদ্র করে, আমি ফুলের ছিদ্র দেখলে বুঝতে পারবো যে এটার ভিতরে পোকা আছে। তাইলে ওইটা আমাকে যদি না জানি, তাহলে আমি কিন্তু ক্ষেতের মধ্যে ঘুরে এসে বলবো যে একটা পোকাও নাই, আমি ওষুধ দিব না। কিন্তু ক্ষেতের ওই যে বিপিএস ব্রাউন প্ল্যান্ট হপার, এখন ধান গাছের উপরের দিকে দেখি যে ধান গাছ তো ভালোই আছে, কিন্তু ধান গাছের গোড়ার মধ্যে ব্রাউন প্ল্যান্ট হপার বসে আছে। এটা আমি গাছের গোড়া যদি অবজার্ভ করি, না দেখি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে এটা আসলে পোকা আছে না, বাড়তেছে না, খাচ্ছে না, ইয়ে করতেছে। এই জিনিসগুলা এসেনশিয়াল। আইডেন্টিফাই দ্য পেস্ট, কম্পেয়ার পেস্ট পপুলেশন এন্ড দ্য ইকোনমিক থ্রেশহোল্ড। পেস্ট পপুলেশনের সাথে ইকোনমিক থ্রেশহোল্ড আমরা বলেছি যে যে পপুলেশনে আসলে, পপুলেশনের যে লেভেলে, মানে যে ডেনসিটিতে আসলে আমরা পেস্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করব, তাকে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল বলে। এটা কিন্তু আমরা পরীক্ষায় দিব, আমরা এর আগেও বলেছি, এই টার্মগুলা কিন্তু পরীক্ষায় থাকবে। এই যে পেস্ট ম্যানেজমেন্ট আইপিএম এর যেরকম ডেফিনিশন থাকবে, আমি কিন্তু কোশ্চেনে বলে দিতেছি, এগুলা কিন্তু একদম মানে সুন্দর করে শিখা, যে এটা আমি একটা কিছু শিখলাম, অর্ধেক হলো না, বা মানে আমি বললাম একটা, বুঝালাম আর একটা, মানে সেন্টেন্স কার। ইকোনমিক ইনজুরি লেভেল হলো মিনিমাম পপুলেশন ডেনসিটি, আমরা আসতেছি যে লেভেলে যে ক্রপের ইকোনমিক লস হয়, যে এটা। আর থ্রেশহোল্ড লেভেলটা জাস্ট তার আগের অবস্থাটা, যে লেভেলে আসলে আমি পেস্টিসাইড হোক বা পেস্ট কন্ট্রোল মেথড হোক, এটা অ্যাপ্লাই করব টু প্রিভেন্ট দ্য ইনক্রিজিং পেস্ট পপুলেশন ফ্রম রিচিং দ্য ইকোনমিক ইনজুরি লেভেল। আমার ইকোনমিক ইনজুরি যেন না করতে পারে, ইকোনমিক লস না করতে পারে, যে পপুলেশনে যে লেভেলে আসলে আমি কন্ট্রোল মেথড অ্যাপ্লাই করব, সেটাকে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল বলে। এই কথাটা একদম। স্যার, হ্যাঁ
বলো। ইকোনমিক হ্যাঁ থ্রেশহোল্ড লেভেল আর ইকোনমিক ইনজুরি লেভেল এই দুইটার মধ্যে পপুলেশন তাহলে সবচেয়ে বেশি হবে, তো তাহলে ইকোনমিক ইনজুরি লেভেলে, তাই না? আমি আসতেছি, এটা ছবি দিয়ে দেখাবো। ইকোনমিক ইনজুরি লেভেলে যা, ইকোনমিক ইনজুরি লেভেল হলো ধরো আমার যদি আমি বলি যে আমি এই ধরো এক গাছের মধ্যে 4টা পোকা থাকলে, ধরো একটা ধান গাছের গোছার ভিতরে 4টা হিসপা থাকলে এটা আমার ইকোনমিক ইনজুরি লেভেল, আমার ইকোনমিক লস হবে। এটা কিন্তু ইকোনমিক ইনজুরি লেভেল যত সহজে বলতেছি, এটা কিন্তু মানে জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালি নট সো ইজি। ইকোনমিক ইনজুরি লেভেল কিন্তু ক্রপের ইকোনমিক প্রাইসের সাথে জড়িত। এখন ধানের দাম যখন বা একটা টমেটোর দাম যখন 10 টাকা হয় তখন ইকোনমিক ইনজুরি লেভেল, আর যখন এটার দাম 100 টাকা হয় তখন কিন্তু ইকোনমিক ইনজুরি লেভেল কিন্তু এক না। এটা মাইন্ড ইট, এটা কিন্তু ইকোনমিক ভ্যালুর সাথে, ক্রপের প্রাইসের সাথে জড়িত। থ্রেশহোল্ড লেভেল আমরা বলি যে জাস্ট ধরি যে আমি যদি যেটা বললাম যে 4টা হিসপা থাকলে পার প্ল্যান্টে এটা ইকোনমিক ইনজুরি লেভেল, তাহলে 3টা থাকলে, যখন 3টা আসলে তখনই আমি কন্ট্রোল মেথড অ্যাপ্লাই করব। জাস্ট তার আগের অবস্থাটা হলো থ্রেশহোল্ড লেভেল। মানে এটা অনেকটা হাইপোথেটিক্যাল যে ইকোনমিক ইনজুরি লেভেলে যাওয়ার আগেই আমাকে কন্ট্রোল মেথডটা অ্যাপ্লাই করতে হবে। আমি পরে ছবিতে দেখাচ্ছি যদি গ্রাফিক্যাল, মানে এটা হলো জাস্ট তার আগের অবস্থাটা থ্রেশহোল্ড লেভেল। বোঝা গেছে কিনা? জি স্যার, তার মানে মানে স্যার থ্রেশহোল্ড লেভেলে তো স্যার পপুলেশনটা ইকোনমিক ইনজুরি লেভেল চেয়ে কম থাকে, সেটাই কম আমি থাকে, জিজ্ঞেস হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ, সার্টেনলি সেটাই সার্টেনলি কম থাকে। এটা তো থ্রেশহোল্ড সার্টেনলি কম থাকে। এটা যখন বাড়তেছে, একটা পপুলেশন যখন বাড়তেছে তখন দেখা যায় যে আজকে যদি 3টা পোকা আছে, বা আজকে একটা সুইটনেসে আমার যদি আমি যদি মনে করি যে আজকে একটা লাইট ট্র্যাপে আমার 10টা পোকা ধরা পড়ছে, বা একটা সুইটনেটে আমি কি বলে 10টা লিফোপার আছে, এখন আজকে 5টা পেলাম, কালকে পেলাম 6টা, পরশুদিন পেলাম 7টা, তারপরের দিন পেলাম 8টা, এখন 10টায় গেলে আমার এটা ইকোনমিক ইনজুরি লেভেল। তা আমি 6টা 7টায় থাকতে তখন আমাকে কন্ট্রোল মেথডটা অ্যাপ্লাই করতে হবে যেন এটা মানে ক্ষতিটা ওই পর্যায়ে না নিয়ে যায় যেটা আমার প্রপার ইকোনমিক লস হয়। লাইফ স্টেজ সাসেপ্টিবল টু পেস্টিসাইড, লাইফ স্টেজ সাসেপ্টিবল must identify pest compare population economic লাইফ স্টেজ সাসেপ্টিবল টু পেস্টিসাইড। এটা কিন্তু পেস্টিসাইড অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু একটা মানে এটাও একটা ডিসিশন টুল, যে আমি কোন স্টেজে দিলে, লাইফ সাইকেলের কোন স্টেজে দিলে আমার পেস্টিসাইডটা ভালো কাজ করবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যখন মোল্টিং করে তখন ইনসেক্টটা কিন্তু সবচেয়ে বেশি ভালনারেবল থাকে। যখন মোল্টিং করে তখন কিন্তু তার স্কিনটা পুরো ডেভেলপ হয় না, তখন কিন্তু পেস্টিসাইড দেওয়ার সাথে সাথে বেটার গায়ের ভিতরে এটা ঢুকে যাবে। সে কিন্তু যখন নিওনেট একদম যখন এগ থেকে হ্যাচ করে ফার্স্ট ইনস্টার, এর কথাটা আমরা আগেও বলেছি, ফার্স্ট ইনস্টার, সেকেন্ড ইনস্টার, থার্ড ইনস্টারে মোর সাসেপ্টিবল থাকে। যদি ফিফথ ইনস্টারে তখন দেখা যায় তার কিউটিকেল মোটা হয়ে যায়, গায়ের মধ্যে হেয়ার ডেভেলপ করে, তখন কন্ট্রোল করা ডিফিকাল্ট। যত বেশি ইনফ্যান্ট থাকে, ছোট বাচ্চা অবস্থা, যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে বাচ্চা অবস্থায় যত বেশি ভালনারেবল থাকে, বড় হয়ে গেলে তো রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়। এই জন্য সাসেপ্টিবল স্টেজ। আর হলো ইনসেক্টের ক্ষেত্রে যখন মোল্টিং করে বা এরকম এই স্টেজ গুলাতে দিলে পেস্টিসাইড এটা মোর ইফেক্টিভ হয়। এটাও কিন্তু আমাকে জানতে হবে যে কখন দিলে, ফিল্ডে কখন দিলে মোর ইফেক্টিভ হবে, সেটাও কিন্তু একটা ডিসিশন মেকিং এরই। আমি বৃষ্টি হচ্ছে বা এখন এই যে 10টার সময় স্কর্চিং সানলাইট, তখন পেস্টিসাইড দিলে দেখা যায় যে ড্রিফট হয়ে এক জায়গার ওষুধ আরেক জায়গায় চলে যাবে। এটা একদম আর্লি ইন দা মর্নিং অথবা বিকাল বেলাতেও পেস্টিসাইড দেওয়া বেটার। যখন আমার বেনিফিশিয়াল ইনসেক্ট গুলা ফ্লাই করতেছে, পলিনেটিং ইনসেক্ট গুলা ফ্লাই করতেছে, তখন কিন্তু পেস্টিসাইড দিলে এটা আমার ওই যে এনভায়রনমেন্টাল বা ইকোলজিক্যাল ব্যালেন্সটা ডিসরাপ্ট বেশি হবে। এই জন্য আমি কোন ফর্মুলেশনে দিব, কখন দিব, এই জিনিসটাও কিন্তু একটা ডিসিশনের মেকিং এর বিষয়। আমরা এর আগে বলেছি যে একই 3 ধরনের পেস্টিসাইড আছে, এখন আমি কোনটা দিব, এখন আমি আমি এটা একটা সবজির ক্ষেত্রে কোনটা দিব, একটা ধান খেতে কোনটা দিব, একটা আখের খেতে কোনটা দিব, এটা কিন্তু একটা সিরিয়াস একটা ডিসিশন মেকিং। একই ওষুধ, একই ডায়াজিনন, 3টা ক্ষেত্রে বা মেলাথিয়ন এটা দিলে মারা যাবে বা সাইপারমেথ্রিন দিলে মারা যাবে, কিন্তু কোনটা দিলে আমার কস্ট ইফেক্টিভ হবে সেটা একটা ডিসিশন মেকিং। এটা কিন্তু কস্ট ইফেক্টিভ, এটা কিন্তু কস্ট বেনিফিটের একটা বিষয় আছে। মানে এটা কিন্তু শুধুমাত্র আমি পেস্টিসাইড দিলাম আর ক্রপের প্রাইস, এটা তো আমি টমেটোর কেজি বাজারে আছে 20 টাকা, আমি তো 500 টাকা করে কেজি আমার থেকে কিনবে না। হাই ভ্যালু ক্রপের ক্ষেত্রে সেটা কিন্তু এরকম, যেগুলো হাই ভ্যালু ক্রপ, এটা পরে দেখবো যে আমাদের এখন এটা অনেকটা ট্রান্সফারের দিকে যাচ্ছে, যে আমরা এই যে সরকারও চাচ্ছে এটা এটা আমাদের দেশ থেকে এরকম বাইরে এক্সপোর্ট করতে। এই যে ভেজিটেবল হোক বা ফ্রুটস হোক, এগুলাকে যদি আমরা এরকম সেফ প্রডিউস করতে পারি,
যদি পেস্টিসাইডের ওই ইয়েটা ইন্টারভেলটা মেনটেন করে, যে এটা প্রি হারভেস্ট ইন্টারভেলটা মেনটেন করে, তারপরে লো ডোজ দিয়ে, তারপরে অন্য বায়োলজিক্যাল কালচারাল বা সফিস্টিকেটেড যে সমস্ত পেস্টিসাইড গুলো আছে, বিশেষ করে বায়ো কন্ট্রোল এজেন্ট বা মাইক্রোবিয়াল ডেরিভেটিভ, ওগুলা দিয়ে যদি আমরা প্রডিউস করি, ওইটা ক্রপের প্রোডাকশন কস্টটা একটু বেশি হবে, কিন্তু সেগুলা দিয়ে যদি প্রডিউস করে বাইরে রপ্তানি করা যায়, তাহলে কিন্তু আমাদের ফার্মাররা প্রফিটেবল হবে। এখন আমাদের ফার্মাররা কেন সস্তা খোঁজে, কেন? যে বাজারে তো আমার 3 টাকার বেশি দিবে না। এখন এটা তো যারা ফড়িয়া মিডলম্যানরা এটা ওই যে কাউরান বাজারে নিয়ে 20 টাকা বিক্রি করবে, কিন্তু ফার্মার এটার 20% বেনিফিট পায় না, 80% বেনিফিট নেয় হলো মিডলম্যানরা। এখন ফার্মারকে যদি ওই বেনিফিট দেওয়া হতো, ঠিক আছে আপনি এই ভালো ওষুধ দেন বা এতবার ওষুধ দিবেন বা হারভেস্টের আগে ওষুধ দিবেন না, আপনার প্রডিউস আমরা ঠিক আছে 10 টাকা করে কিনে নিব, তাহলে কিন্তু ফার্মার টেকনোলজি অ্যাডপ্ট করতো। এগুলা কিন্তু লিমিটেশন। এই যে আমাদের ফার্মারদেরকে ইউটিলাইজ করা, ফার্মারদেরকে ট্রেন্ড আপ করা, এটা ওই যে আইপিএম এর ওই যে যেটা বললাম যে লিমিটেশন আছে, এগুলা যদি না করা হয়, তাহলে কিন্তু ফার্মার ওই ভালো টেকনোলজি হলে সেটা অ্যাডপ্ট করবে না। কারণ সে বলবো যে আমার টমেটো তো 3 টাকা। অনেক সময় ফার্মাররা ক্ষেতের ভিতরে, এটা প্রায় দেখা যায়, ক্ষেতের ভিতরে টমেটো, বেগুন, তারপরে মূলা, বাঁধাকপি এটা ফেলে দেয়, বলছে যে না বাজারে নেওয়ার খরচও উঠে না। তাহলে ফার্মারকে কিন্তু এটা সাবসিডি, সারা পৃথিবীতে কিন্তু এরকম এগ্রিকালচারে সাবসিডি দেওয়া হয়। এটা কিন্তু ফার্মারের ওই প্রোটেকশনটা না দিলে, সে 20,000 টাকা ইনভেস্ট করে যদি সে তার 10,000 টাকা 20,000 টাকা যদি প্রফিটে না পায়, সে তার নিজের পরিশ্রমও বাদ দিছে, তাহলে তো সে এগ্রিকালচার করবে কেন? এটা কিন্তু এই জিনিসগুলা কিন্তু একদম, এটা কিন্তু কনসার্ন যে এটা ফার্মারকে শুধু আমি বললে হবে না আপনি খুব ভালো ওষুধ দেন, আমরা খুব ভালো থাকবো, ভালো খাবো, আপনার জন্য দোয়া করব, এটা বললে হবে না। ফার্মারকে ওই সাপোর্ট দিতে হবে, তাকে ওই প্রাইস দিতে এনশিওর করতে হবে, তার লস হলেও সেটাকে তাকে সাবসিডি দিতে হবে। সরকার এই যে বিভিন্ন জায়গায় ভর্তুকি দেয়, ভর্তুকি এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে আছে, যে এগ্রিকালচারে এরকম সরকারকে ভর্তুকি দিতে হবে, যে এটা তার লস হলে তার ইন্স্যুরেন্স থাকতে হবে, সে কোনো কারণে লস হলে তাকে তার মিনিমাম প্রফিটটা তাকে এটা রিটার্ন দিতে হবে, তখনই ফার্মার এটা একটা আইপিএম অ্যাডপ্ট করবে। না হলে কিন্তু আমি যত কথাই বলি যে আপনি আমার জন্য খুব ভালো এরকম শাকসবজি ফলমূল বানান, আমি আমি খেয়ে মোটা তাজা হবো, আর ফার্মারে বলবো যে আমারটা কে দেখবে, এটা অ্যাডপ্ট হবে না। এগুলা কিন্তু ফার্মারের শিক্ষিত করা, ফার্মারকে ইনসেনটিভ দেওয়া, তারপরে এটাকে এই যে যেটা কম, যেটা আমাদের যেটা এই যে ইন্ডিউজার থেকে শুরু করে মানে এটার যে চেইন, সাপ্লাই চেইন, এগুলাকে যতক্ষণ পর্যন্ত না এনশিওর করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই মেথড গুলা এগুলা কাজ করবে না। কালচারাল কন্ট্রোল আমরা এগুলা খুব বেশি ডিটেল যাব না, যে এগ্রোনমিক প্র্যাকটিস অপটিমাইজ গ্রোয়িং কন্ডিশন, এটা তো জানা আছে, এগুলা আরো ডিটেল পড়াবে, যে কালচারাল কন্ট্রোল গ্রোয়িং কন্ডিশন ক্রপ, anything that increase a crop competitive is will increase tolerance to pest and often resulting in reduced pesticide use. Create unfavorable condition. এগ্রোনমিক প্র্যাকটিসটা যত বেশি ভালো করে করা হয়, তখন কিন্তু পেস্টের বিল্ডআপটা এটাকে বাধা দেয়, এটা হলো মেইন কথা। এগ্রোনমিক আমি কালচারাল কন্ট্রোল গুলা যত সুন্দর করে করব, তখন কিন্তু পেস্ট ওইখানে মানে ডেভেলপ করতে বা পেস্ট এখানে ইনফেস্টেশন করতে সে বাধাগ্রস্ত হবে। তখন কিন্তু আমি মানে যদি থিনিং করতে উইডিং করতে থাকি বা ফার্টিলাইজেশন ঠিক মতো দিতে থাকি এগুলো, তাইলে কিন্তু আমার তারপরে কোনো জায়গায় পেস্ট দেখলে ওইটাকে রগিং করে ফেলে দিলাম পেস্ট, তখন কিন্তু আমার পেস্ট বিল্ড আপ বা এরকম মানে খুব ব্যাপক আকারে ইনফেস্টেশন হওয়া, এটা থেকে বাধা দিবে। কালচারাল কন্ট্রোল সবসময় কিন্তু এটা পেস্ট বিল্ড আপটাকে এটা রেজিস্ট করে, এটা মানে পেস্টের জন্য এটা আনফেভারেবল কন্ডিশন হয়ে যায় কালচারাল কন্ট্রোলটা যদি ভালো করে প্র্যাকটিস করা হয়। মেকানিক্যাল কন্ট্রোল তো টিলেজ ফিজিক্যাল ব্যারিয়ার, মেকানিক্যাল কন্ট্রোল গুলা এটা যেন হাত দিয়ে বিভিন্ন টুলস দিয়ে ধরা, এগুলাকে মেকানিক্যাল কন্ট্রোল বলে। এটা আমাদের এখানে পড়ার যদি বিষয় না। অ্যাভয়েডিং ক্লিনিং ফিল্ড ইকুইপমেন্ট, প্ল্যানিং সার্টিফাইড সিড কোয়ারেন্টাইন। স্যানিটারি কন্ট্রোল গুলা হলো সার্টিফাইড সিড ইউজ করা, ফিল্ড ইকুইপমেন্ট কোয়ারেন্টাইন রেগুলেশন গুলাকে মেনটেন করা। আমি এরকম ইনফেস্টেড যদি প্ল্যান্ট লাগে, এগুলা কিন্তু আমার আইপিএম এর জন্য এসেনশিয়াল। যে আমি যদি ইনফেস্টেড মানে ওই যে ডিজিজ ফিল, ওই যে কি যেন ওই যে ব্লাস্ট টাস্ট এরকম অনেক ডিজিজ আছে বাইরে থেকে চলে আসতেছে, তখন কিন্তু আমার কন্ট্রোল করা ডিফিকাল্ট হবে। এই জন্য কোয়ারেন্টাইন প্ল্যান্ট সার্টিফাইড সিড ইউজ করা, এটাও কিন্তু এসেনশিয়াল। ন্যাচারাল কন্ট্রোল, আমরা যেটা বায়োলজিক্যাল কন্ট্রোল বলি, সেটা হলো মানুষ যখন ইউটিলাইজ করবে, যে ন্যাচারাল এনিমিদেরকে প্রোটেক্ট করার জন্য অথবা ছেড়ে দিয়ে করবে, সেটাকে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল বলি। প্রিডেটর বা প্যারাসিটর ছেড়ে দিয়ে অথবা ফিল্ডে এটার আগমেন্টেশনকে এটাকে এনহ্যান্স করা, যে তার প্রোডাকশনকে এটাকে। আর ন্যাচারাল কন্ট্রোল হলো ফিল্ডের মধ্যে অলরেডি এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করা, সেটা হলো ন্যাচারাল কন্ট্রোল। ন্যাচারাল কিন্তু অটোমেটিক্যালি এইটার আমরা এর আগেও বলেছি যে যত ইনসেক্ট আছে এটার মোর দেন 95% বেনিফিশিয়াল।
লেস দেন 5% হলো আমাদের হারমফুল। তাহলে বেনিফিশিয়াল ইনসেক্টটা এগুলো কিন্তু কন্টিনিউয়াস কিন্তু এনভায়রনমেন্টে আমার ক্রপকে আমাকে না জিজ্ঞেস করেই সে কিন্তু আমার উপকার করতেছে। তাদেরকে প্রোটেক্ট করা এটা কিন্তু ইটস মাই ডিউটি। এটাকে ন্যাচারাল কন্ট্রোল এজেন্ট গুলা যেন ডিসরাপ্টেড না হয় এরকম কোনো আমার কারণে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। বায়োলজিক্যাল কন্ট্রোল এটা তো আমরা বলেছি, মানে বায়োলজিক্যাল অর্গানিজমস রিলিজ অফ প্রিডেটরস, প্যারাসিটয়েডস, প্যারাসাইট বা প্যারাসিটয়েড ডিজিজ অফ অ্যান ইনসেক্ট উইড, ডিজিজ অফ অ্যান ইনসেক্ট অর উইড। আমরা অনেকগুলা ডিজিজ আছে, ডিজিজ পেস্টের ইনসেক্টের ডিজিজ আছে, পেস্ট উইডের ডিজিজ আছে, ডিজিজ দিয়েও কিন্তু আমরা এগুলা কিন্তু এরকম অনেকগুলা আমরা আছে যে এগুলা দিয়ে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল করে। যেমন আমাদের ব্যাকটেরিয়াল ডিজিজ আছে, যে ভাইরাস বিটি আছে, তারপরে এই যে ব্যাসিলাস কি বলে, এই যে বিউভেরিয়া বেসিয়ানা ফাঙ্গাস আছে, মেটারহেজিয়া ম্যানিসোপ্লিয়া আছে, তারপরে প্রোটোজোয়া আছে, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম, ডিজিজ অর্গানিজম আছে, সেগুলা দিয়ে আমরা পেস্ট করি। ক্যান বি টাইম কনজিউমিং, এক্সপেন্সিভ এন্ড ডিফিকাল্ট। এটা বায়োলজিক্যাল কন্ট্রোলের কথা, এটা ওইখানেও পড়াবে। বায়োলজিক্যাল কন্ট্রোল কিন্তু এত খুব সহজে কাজ করে না, এটা কাজ করতে গেলে, কারণ বায়োলজিক্যাল কন্ট্রোল একটা লিভিং অর্গানিজম, সে একটা এনভায়রনমেন্টে কাজ করতে হলে তার একটা সময় লাগে। এখন আমার যদি খেতে যদি আমার থ্রেশহোল্ড লেভেল যদি ধরো আমি আজকে দেখি এক্সিড করে গেছে, এখন আমি যদি এখানে বলি যে খুব ভালো একটা বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট দিয়ে দেন, এটা এস্টাবলিশ করে কাজ করতে করতে আরো 1 সপ্তাহ লাগবে, ওই 1 সপ্তাহে আমার ক্রপের অর্ধেক লস হয়ে যাবে। এটা কিন্তু আগের টাইমিং, আগের থেকে ডিসিশন নিয়ে কিন্তু বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্টটাকে এটাকে ছাড়তে হবে, না হলে কিন্তু এটা টাইম কনজিউমিং, কিন্তু এটা সাস্টেইনেবল, এটা এক্সপেন্সিভ। অনেক ক্ষেত্রে বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্টের কস্ট ইফেক্টিভ হয় না। কিন্তু এক্সেপশন আছে যে বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্টের ভিতরে, বিশেষ করে মাইক্রোবিয়াল কন্ট্রোলের ভিতরে বিটি, ব্যাসিলাস থুরিনজেনেসিস, যেটা বিটি দিয়ে এরকম আমেরিকাতে অনেক, যেমন ভেজিটেবলের ক্যাবেজ, কলিফ্লাওয়ারের অনেকগুলা পেস্ট এরকম যেগুলা বাইরের থেকে খায় ক্যাটারপিলার, এগুলোকে দমন করা, সেটা ইজ অ্যাজ ইফেক্টিভ অ্যাজ কেমিক্যাল কন্ট্রোল। একমাত্র এই বিটিটাই, ব্যাসিলাস থুরিনজেনেসিস, এটা একটা ইনসেক্টিসাইডের মতো ইফেক্টিভ, উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টা 48 ঘন্টার ভিতরে এটা কাজ করে। কিন্তু অন্যগুলা ফাঙ্গাস বা আরো অন্য মাইক্রো অর্গানিজম কিন্তু এগুলা কিন্তু একটা সময় লাগবে, কারণ এটা পেস্টকে ইনফেস্ট করে মারতে এটাকে সময় লাগবে। ওইটা কিন্তু এরকম এটা আগের থেকে প্ল্যান করে না করলে তখন কিন্তু এটার থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে না। এবং সাধারণত পেরিনিয়াল প্ল্যান্টে বা যেগুলা এরকম অর্চার্ডে, সেখানে কিন্তু বায়োলজিক্যাল কন্ট্রোল গুলা মোর ইফেক্টিভ হয়, মানে শর্ট ডিউরেশন ক্রপের চেয়ে। আবার গ্লাস হাউসের ভিতরে সেটা ইফেক্টিভ হয়। এই জন্য গ্লাস হাউস, ওই যে ইউরোপের আমরা নিজেরা অনেক কি করছি, যে ফার্মাররা গ্লাস হাউসের ভিতরে স্কোয়াশ করতেছে, টমেটো করতেছে, তারা কিন্তু বাজার থেকে এনকার্সিয়া ফর্মোজা কিনে এটা ছেড়ে দিল, প্রথমে ছেড়ে দিল ওইটা, ওই যে যেহেতু গ্লাস হাউস থেকে সে বাইরে চলে যেতে পারে না, ওইটার ভিতরে সে ধরে ধরে ওই যে তার যে হোয়াইট ফ্লাই বা অন্য পেস্ট গুলাকে বা প্রিডেটরি মাইট, ওই যে টু স্পটেড স্পাইডার মাইটকে, প্রিডেটরি মাইট, ওইটা ফাইটোসিলিস পার্সিমিলিস, এটা সেই এখনো ওয়ার্ল্ডে অনেক জায়গাতে গ্লাস হাউসে এগুলা ইউজ করা, সেগুলা দিয়ে সেটা তারা প্রথমে ছেড়ে দিতেছে, যেহেতু এটা এনভায়রনমেন্ট, একটা এনভায়রনমেন্টাল কন্ডিশনটা সেখানে কনফাইন্ড, এটা বাইরে চলে যেতে পারে না, সেখানে কিন্তু ইফেক্টিভলি কাজ করে। কিন্তু আমার এই ফিল্ডে আমার ওই 3 ছটাক জমি বা 3 কাঠা জমি, আমি ক্ষেতের ভিতরে বেগুনের ভিতরে বললো যে ট্রাথেলা ফেভ্রো অরবিটালিস ছেড়ে দেন, তো এই বেটা তো আর আমারে জিজ্ঞেস করবে না যে আপনি আমারে কিনছেন, আমি কি আপনার ক্ষেতে থাকবো না পাশের ক্ষেতে চলে যাব। এটা কিন্তু আমাদের ওই এই স্মল হোল্ডিং এর কারণে বা এরিয়া ওয়াইড ম্যানেজমেন্ট না করার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে বায়োলজিক্যাল কন্ট্রোল ইফেক্টিভ হয় না। যদিও ল্যাবরেটরি কন্ডিশনে এটার ইফেক্টিভনেস 80%, ফিল্ডে গেলে দেখা যায় যে এটা ইফেক্টিভনেস 30% হবে না। কারণ এটা যদি পুরা এরিয়া জুড়ে যদি এটা ম্যানেজমেন্ট, যদি একজনে ওষুধ দিতেছে পাশের ক্ষেতে আর একজনে বায়োলজিক্যাল কন্ট্রোল দিতেছে, তো ওষুধের গন্ধে ওই পোকা মরেই যাবে বা ক্ষেতে থেকে চলেই যাবে, এটা কাজ করবে না। এই জিনিসগুলা কিন্তু এটার মানে এটা ফিজিবিলিটি একটা জিনিস, এটা মনে রাখতে হবে যে আমি কোথায় কখন দিলে বায়োলজিক্যাল কন্ট্রোল ইফেক্টিভ হবে, কোথায় কত পার্সেন্ট ইফেক্টিভ হবে, সেটা কিন্তু কনসিডার করে আমাকে প্লেসমেন্ট, না হলে কিন্তু সেটা মানে ক্রপের প্রোডাকশন কস্ট বাড়াবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। এই জন্য শুধু ওই যে আমি ওই যে ফার্মারদেরকে, এগুলোও কিন্তু লিমিটেশন আইপিএম এর, যে ফার্মারদেরকে বললাম যে আপনি ওষুধ না দিয়ে বায়োলজিক্যাল কন্ট্রোল দেন, এটা তো সাকসেসফুল, বলে যে এটার দাম কত, তারপর এটা কাজ করবে কিনা, বা টোটাল ক্রপে ফেল করতে পারে। এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। পোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্স, এটাও জানা আছে যে ন্যাচারাল ব্রিডিং মেথড, জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট, পার্মানেন্ট মেথড অফ কন্ট্রোল, গ্রানুলার হেড, আলফালফা, বিটি কটন, বিটি আমাদের দেশে তো বিটি ব্রিঞ্জাল আছে, এগুলা ইকোনমিক ইনজুরি লেভেল আমরা এটা আসতেছি, আমি এটা
খুব বেশি নিব না, 10 মিনিটে শেষ করে দিব, আমার পরীক্ষা আছে। ইকোনমিক ইনজুরি লেভেল, কস্ট অফ কন্ট্রোল, অ্যামাউন্ট অফ ড্যামেজ কজ বাই, আমরা ইকোনমিক ইনজুরি লেভেল বলতে যখন কস্ট অফ কন্ট্রোল এবং অ্যামাউন্ট অফ ড্যামেজ কজ বাই পেস্ট এটা যখন সমান সমান হয় এটাকে আমরা ইকোনমিক ইনজুরি লেভেল বলি। তাহলে ক্রপের প্রাইসের সাথে আমাদের দেশে আবার কিন্তু এই প্রিন্সিপাল গুলা অনেকগুলা কাজ করবে না, কারণ আমাদের দেশে আর আমেরিকা আর ইউরোপের মতো একরকম না। কেউ যদি ইউরোপ আমেরিকা যাও, ইনশাল্লাহ অনেকেই তো এটা পড়তে যাও, দেখবা যে তাদের বছরের পর বছর ওই যে এটা কিন্তু সব জিনিসের দাম বাড়ে, বাসা ভাড়ার দাম 4 গুণ বাড়তেছে, কিন্তু খাওয়ার জিনিসের দাম ওরা কিন্তু একদম একদম যে ফকিরে তার নাগালের মধ্যে রাখে, একদম যে যে রাস্তার ফকির সেও কিন্তু ওই যে বাজার থেকে দুধ ডিম ওইটা কিনতে পারে। আমাদের মতো না যে শুধু বড় লোকেরা ওই যে খাসির মাংস খাবে আর গরিবেরা শুধু ডাল খাবে, এরকম না। সেখানে কিন্তু এই প্রাইসটাকে কিন্তু এটাকে মানে উইদিন দা রিচ, মানে যাদের ইনকামের সাথে এটাকে রেখে দেওয়া হয়েছে। এটা কিন্তু সে হয়তো শহরের মধ্যে থাকতে পারবে না, সে হয়তো শহরের থেকে 30 মাইল দূরে বাসা ভাড়া নিয়ে থাকবে, কিন্তু খাওয়ার দামে কিন্তু তার যে ইনকাম এটা দিয়ে কিন্তু সে কিন্তু ওই যে একটা গরিবও কিন্তু এই যে সেও কিন্তু ফল খাচ্ছে, ডিম খাচ্ছে, দুধ খাচ্ছে। আমাদের দেশের মতো না, গরিবরা শুধু শাক খাবে আর ডাল খাবে, আর বড় লোকেরা মাছ খাবে, মাংস। ওইটা এই জন্য আমাদের দেশে কিন্তু একসময় টমেটোর দাম হয়, এটা প্রত্যেকেরই জানা আছে, কোনো সময় হয় 10 টাকা, কোনো সময় 150 টাকা হয়, এরকম এরকম হাইক করে না কিন্তু সেখানে প্রাইস, এটা কিন্তু কন্ট্রোল করা হয় সেখানে। তো এটা এই জন্য অনেক সময় আমাদের দেশে ইকোনমিক ইনজুরি লেভেল এগুলা যদি ওই অঙ্কের সাথে ক্যালকুলেশন করে প্রাইসের সাথে মিলায়, তাহলে কিন্তু এইসব কোনো সিস্টেমে আমাদের দেশে এটা কাজ করবে না, কারণ এরকম এরকম ভেরিয়েশন কিন্তু প্রাইসের এরকম কিন্তু ভেরিয়েশন কিন্তু এটা হয় না সব ডেভেলপ কান্ট্রিতে। কিন্তু এটা এই মানে বিশেষ করে ফুড কমোডিটি এটা কিন্তু একটা রিজনেবল রেঞ্জের ভিতরে থাকে, মানে এরকম 300-500% এটা বাড়া কমা এরকম ফ্লাকচুয়েট করে না। তাহলে ইকোনমিক ইনজুরি লেভেল, কস্ট অফ কন্ট্রোল, অ্যামাউন্ট অফ ড্যামেজ কজ বাই পেস্ট includes amount of pest damage, cost of each control practice are determined through extensive. Economic injury level is the information that is necessary to develop economic injury level টা দরকার এই তো economic threshold level জন্য, which is used by crop advisors। আমরা যদি এখানে বলি threshold pest population at which growers must এটা take action to prevent the pest population from reaching the economic injury level, মানে এটা হলো একদম shortest definition। Pest population at which growers or farmers must take action, যে লেভেলে আসলে আমি অ্যাকশন নিব to prevent a pest population from reaching the economic injury level, this is called economic threshold, বা এটাকে অ্যাকশন থ্রেশহোল্ড বলে, যেহেতু আমি এই লেভেলে অ্যাকশন, এখন ইকোনমিক থ্রেশহোল্ড জানলাম, অ্যাকশন থ্রেশহোল্ড জানলাম না, এটা কিন্তু হবে না এটা। তাহলে ইকোনমিক থ্রেশহোল্ড ইজ স্লাইটলি বিলো দ্য ইকোনমিক ইনজুরি লেভেল, পেস্ট পপুলেশন মাস্ট বি ইনক্রিজিং। পেস্ট পপুলেশনটা যখন বাড়তেছে তখন আমাকে এটা দেখে বুঝতে হবে যে ইনক্রিজিং, এখন যদি পেস্ট পপুলেশন ডিক্রিজিং চেঞ্জে থাকে তখন কিন্তু আমাকে কন্ট্রোল করা, এটা কিন্তু ইনক্রিজ করতেছে, এটা কিন্তু মনিটরিং করলে ওটা বোঝা যাবে যে আমার পপুলেশনটা বাড়তেছে না কমতেছে। এই জন্য বিভিন্ন ধরনের লাইট ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ, তারপরে সুইপিং নেট এগুলাকে ইউজ করা হবে, বা এখন ড্রোন দিয়ে বা স্যাটেলাইট দিয়ে এগুলা পপুলেশন বাড়তেছে না কমতেছে বা ফিল্ডে অবজার্ভ করে এরকম এই পেস্টটাকে মনিটর করতেছে, আমার পেস্টের পপুলেশন বাড়তেছে কিনা, কি লেভেলে বাড়তেছে, ন্যাচারাল এনিমি সাফিসিয়েন্ট আছে কিনা, এইটার উপর বেসিস করেই কিন্তু ডিসিশন নিতে। এখানে আমরা একটা ছবি এরকম আমরা যদি ডায়াগ্রামেটিক্যালি তোমাকে দেখাতে বলি, জাস্ট এরকম একটা হাত দিয়ে এঁকে দেখো টাইমের সাথে পেস্ট ডেনসিটি, পেস্ট পপুলেশন তো এটা বাড়তেছে কমতেছে, দেখো ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল হলো এখানে, দেখো থ্রেশহোল্ড লেভেল নিচেরটা থ্রেশহোল্ড লেভেল, আর এখানে তার উপরেরটা হলো এখানে কি, এখানে এটা থ্রেশহোল্ড লেভেল আর ইকোনমিক ইনজুরি লেভেল। তাইলে আমি কন্ট্রোল মেথড এখানে অ্যাপ্লাই করব যেন আমার ইকোনমিক ইনজুরি লেভেলে না যায়। এটা ক্লিয়ার কিনা একটু একটু, এটা কিন্তু একটু বুঝলে কিন্তু এটা পেস্ট পপুলেশনের ডেনসিটির সাথে এটা সম্পর্কিত। তাহলে একটা পেস্ট পপুলেশন এটা ফ্লাকচুয়েট করতেছে থ্রু আউট দ্য ইয়ার, টাইমের সাথে বাড়তেছে, যখন এটা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল ক্রস করে যাবে, ইকোনমিক ইনজুরি লেভেলের দিকে যাচ্ছে, তখনই আমি এটাকে কন্ট্রোল মেথড অ্যাপ্লাই করব। দ্যাট ইজ এটা একটা পেস্ট মেথড। ইকোনমিক ফিল্ড স্যাম্পলিং ডাটা নিডেড প্ল্যান্ট পার্সেন্ট প্ল্যান্ট, ইকোনমিক ডিসিশন জন্য যে এটা বিভিন্ন পেস্ট ম্যানেজমেন্ট ডাটা নিডেড, অনেকগুলা বিষয় দরকার, যে কত পার্সেন্ট মানে যে কোনো একটা ডিসিশন মেকিং এর জন্য কত পার্সেন্ট পেস্ট ইনফেস্টেড, নাম্বার অফ লার্ভি প্ল্যান্ট, এগুলা থেকে কিন্তু ডিসিশনটা নেওয়া হয়। এটা কিন্তু হাইপোথেটিক্যাল না যে আমার কত পার্সেন্ট, আমরা এটা এরা পরে আমরা দেখাবো যে আমরা বলে থাকি যে যেমন একটা ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফুড বোরারের ক্ষেত্রে যদি বলি যে 5% আমার যদি ফ্রুটের ইনফেস্টেশন হয় বা 5% প্ল্যান্টের যদি আমার ওই যে শুটের ইনফেস্টেশন হয়, তখন আমার এখানে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, তাহলে কত পার্সেন্ট ইনফেস্টেশন, কত পার্সেন্ট পাতা খাচ্ছে, এটা দেখে আমরা ডিসিশন নিতে পারি। তারপরে এভারেজ নাম্বার অফ লার্ভি পার প্ল্যান্ট, লার্ভি অথবা পিউপা কতটা পার প্ল্যান্টে বা পার
ইউনিট এরিয়াতে, পার মিটার স্কোয়ারে অথবা পার হিলে কতটা আছে, এগুলা কিন্তু দিয়ে এগুলার থেকে অ্যানালাইসিস করেই তখন এই যে থ্রেশহোল্ড লেভেলটা ডিটারমিন করা হয়। কিন্তু একটা থাম্ব রুল হিসাবে কিন্তু আমাদের দেশে দেখবা যে ওই যে বাড়িতে বিড়িতে এগুলো কিন্তু তারা কিন্তু থ্রেশহোল্ড লেভেলে ডিটারমিন করা আছে। তারা কিন্তু এরকম ফার্মারদেরকে বোঝার জন্য বলে দেয় যে আপনার ক্ষেত্রে যখন ওই যে 3টা হিসপার অ্যাডাল বা পার গোছাতে থাকবে, এটা আপনার থ্রেশহোল্ড লেভেল, তখন আপনি অনুমোদিত মাত্রায় কীটনাশক দেন। ফার্মারদেরকে কিন্তু বুকলেটের ভিতরে এরকম করে লেখা থাকে। অথবা এরকম যদি পার সুইপে আপনার 10টা, এক সুইপে ওই যে সুইপ নেট দিয়ে এক সুইপের মধ্যে যদি 10টা লিফোপারের অ্যাডাল বা গ্রাব আসবে, তখন এটা থ্রেশহোল্ড লেভেল, আপনি তখন অনুমোদিত মাত্রার কীটনাশক প্রয়োগ করুন। এরকম কিন্তু এরকম ডিসিশন এটা কিন্তু করা থাকে। এগুলা কিন্তু বিভিন্ন ইনসেক্টের ক্ষেত্রে এটা কিন্তু এটা ক্যালকুলেট করা অনেক ডিফিকাল্ট। এটা প্রাইসের সাথে আমরা এখানে এরকম দেখাবো না, যে এখানে ওই যে গাছের হাইটের সাথে যেমন 2টা লিফোপার পার সুইপে, গাছের হাইটের বড় হলে 5টা, তারপরে এত ইঞ্চিতে হলে এরকম একটা, জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। গাছের ক্যানোপির বড়ের সাথে কিন্তু পার সুইপে কতটা আছে সেটা কিন্তু ক্রপ স্টেজের সাথে কিন্তু এটা ভ্যারি করে। এটা কিন্তু কোন স্টেজে মানে গাছে কতটুকু ওষুধ দিতে হবে বা কতটা, এটা তো গাছ একটা ছোট গাছে যেরকম থাকে, বড় গাছে আরো বেশি পোকা থাকে, এই জিনিসগুলোও কিন্তু এটা মাথায় নিতে হয়। ইকোনমিক্স কনসেপ্ট ডাজ নট ওয়ার্ক ফর অল পেস্ট এন্ড অল টাইপ অফ উইডস। আমরা ইচ পেস্ট কন্ট্রোল টেকনিক মাস্ট বি এনভায়রনমেন্টালি সাউন্ড, রিস্ক বেনিফিট, এটাও কিন্তু রিস্ক বেনিফিট এটা আমাকে হিসাব করতে হবে, কম্প্যাটিবল উইথ প্রোডিউসার অবজেক্টিভ। আমরা আইপিএম ইজ নট, যেটা আইপিএম স্ট্রেস মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আইপিএম কোনটা, এটা মাল্টিডিসিপ্লিনারি, এন্টোমোলজি, প্যাথোলজি, নেমাটোলজি, উইড সায়েন্স, ক্রপ সায়েন্স, সয়েল সায়েন্স, ইকোলজি, সবটা মিলাই কিন্তু আমাকে পেস্ট ম্যানেজমেন্ট, এটা এই জন্য এখন বলে যে আইসিএম বলে, ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট বলে। আমাকে যেরকম পেস্ট ম্যানেজমেন্ট করতে হলে সয়েলের নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করতে হবে, ওয়াটার ম্যানেজমেন্ট করার বিষয় আছে, আবার ইনসেক্টের সাথে প্যাথোজেনের একটা বিষয় আছে, এটা কি ডিজিজ ভেক্টর না, এই জিনিসগুলো, এই জন্য সবগুলাকে মিলাই কিন্তু এটা একটা পেস্ট মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলে। যে আমরা এগুলাকে কিন্তু, আমার নিউট্রিয়েন্টের যদি সয়েলে যদি ইমপ্রপার নিউট্রিয়েন্ট থাকে তাহলে কিন্তু গাছ সাসেপ্টিবল হয়ে যায়, সেখানে পেস্ট বা ডিজিজের ইনফেস্টেশন বেশি হয়। আবার আমি যদি বেশি নাইট্রোজেন দিই সেখানে এক ধরনের পেস্টের ইনফেস্টেশন হয়। আবার এরকম উইড যদি বেশি হয় তখন একা দেখা যায় অল্টারনেট হোস্ট হিসাবে কাজ করে। এই জন্য এই সবগুলা মিলায়ে কিন্তু আমাকে পেস্ট ম্যানেজমেন্ট করতে হবে। আমরা 4 বেসিক প্রিন্সিপালস আমরা একটু বলে শেষ করে দিব, আমার একটা ক্লাস পরীক্ষা আছে। থরো আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্রপ, পেস্ট এন্ড দ্যার এনভায়রনমেন্ট এন্ড দ্যার ইন্টাররিলেশনশিপ। এটা কিন্তু একটা আইপিএম এর প্রিন্সিপাল, যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্রপ, এনভায়রনমেন্ট এন্ড ইন্টাররিলেশনশিপ, এটার ভিতরে ক্রপ এবং এনভায়রনমেন্টের সাথে রিলেশনশিপ এটা আছে। রিকোয়ার্স অ্যাডভান্স প্ল্যানিং, এটা প্ল্যান করা দরকার, আমি কখন কোনটা দিব, এটা কিন্তু একটা পেস্টের একটা মডিউল, এটা শিডিউল তৈরি করা, যে কোন স্টেজে কি পেস্ট লাগতে পারে এবং কি কন্ট্রোল মেথড নিব, এগুলা কিন্তু আগে থেকে ব্যালেন্সেস কস্ট বেনিফিট অন কন্ট্রোল প্র্যাকটিস, এটাও কিন্তু আমার কস্টের সাথে বেনিফিট, আমার ওই যে কস্ট অফ কন্ট্রোলের সাথে বেনিফিট কতটুকু আসতেছে, এটা কিন্তু হিসাব। আমরা ওই যে প্রায় বলি বিসিআর বলি, বেনিফিট কস্ট রেশিও, যে আমি 1 টাকা খরচ করলে যদি 1 টাকার চেয়ে বেশি পাই তাইলে সেটা প্রফিটেবল। এখন 1 টাকা 1:1 হইলে তাহলে এটা মার্জিনাল লেভেল। এখন 1 টাকা খরচ করে যদি আমি 50 পয়সা পাই তাহলে কিন্তু কস্ট, হ্যাঁ, requires routine monitoring of crop and pest condition, monitoring দরকার এটা। Understand the growth development, how do I grow a healthy crop when the crop must susceptible to the pest damage, কখন ক্রপটা মোস্ট সাসেপ্টিবল, এটা আমাকে জানতে হবে যে ক্রপটা মোস্ট ভালনারেবল, আমরা বলি ভালনারেবল কন্ডিশন। অনেকে আছে যে ফ্লাওয়ারিং স্টেজে এটা যদি আমি কন্ট্রোলটা না অ্যাপ্লাই না করি তখন এটা ভালনারেবল স্টেজ। when the crop is under stress condition, ম্যানেজমেন্ট করা বা পেস্ট করা, যেমন একটা ক্রপের যদি একটা আমরা যদি বলি যে একটা কুমড়া আছে, এখন সামনে লাউ গাছ লাগাবে, এখন একটা লাউয়ের গাছ লাগালে যখন এটার থেকে 2টা কটিলেডন বের হবে, তখন যদি একটা ওই যে আমরা বলি যে রেড পাম্পকিন বিটেলে যদি ওই কুমড়ার পাতাটা খেয়ে ফেলে তাইলে কিন্তু গাছটা মরে যাবে, তাইলে এটা কিন্তু ভালনারেবল স্টেজ। গাছ যখন বড় হয়ে যাবে তখন এই যে তখন কিন্তু রেড পাম্পকিন বিটেলে 2-4টা পাতা খেলেও কিছু হবে না। আবার একটা ধানের যখন ফ্লাওয়ারিং স্টেজ আছে তখন যদি স্টেম বোরারে অ্যাটাক করে, তখন যদি এটা হোয়াইট হেড বা ডেড হার্ট হয়ে যায় তখন কিন্তু ইনফেস্ট আর কোনো এটাকে রিকভারি করা যাবে না, তাহলে ওই স্টেজটা তার ভালনারেবল স্টেজ। এরকম প্রত্যেকটা ক্রপের কোন স্টেজটা ভালনারেবল এটাকে ট্রেস করতে হবে এবং ওইটাকে প্রোটেক্ট করতে হবে, তাহলে কিন্তু মানে সেফলি ক্রপকে প্রোটেকশন দেওয়া যাবে। Understand the pet's life cycle when the most susceptible control quick link, আমরা একটা কথা when the
when is the pest present, understand the pest, একটা pest কখন present এবং কোনটা susceptible, pest এর susceptible stage টা আমরা বলেছি যে যখন এটা হ্যাচ করে তখন susceptible, যখন মোল্টিং করে এটাকে উইক লিংক বলে, ওই জিনিসটা জানতে পারলে তখনই আমাকে তাকে হিট করতে হবে, এটা এটা আমাকে জানা দরকার। লিফ ওভার নিম, আচ্ছা এটা understand the life cycle, when the pest present, when the most susceptible to control, weak link, when is too late to control, এটা আমাকে how does the affect crop growth, this environment কিভাবে একটা time susceptible stage, how it affect the pest development, high mortality, high survival, এই জিনিসগুলো জান, basic principles, understanding of the thorough understanding crop requires advanced planning, balance cost benefit requires, আমরা এগুলা বলে ফেলেছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আমরা পরের ক্লাসে কালকে আছে বোধহয় 11টায় নাকি? হ্যালো হ্যালো, জি স্যার। কালকে স্যার। আমি এটা কালকে 11টায় ওইটা কন্টিনিউ করবো, কাল 11টায় ক্লাস আমি এটা পরে লাইন দিই। পরীক্ষা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।